ক্ষেপণাস্ত্রের শৃঙ্খল ছিঁড়ে দিলেন খামেনি, কাঁপছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলি হামলার জবাবে আর সীমা মানবে না ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জ্বলে উঠেছে আগুন। তেহরান থেকে ভেসে এসেছে এক বজ্র কণ্ঠ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি তুলে দিয়েছেন ক্ষেপণাস্ত্রের সব সীমা। ইরানের পার্লামেন্ট সদস্য আহমেদ বাকশায়েশ আরদেস্তানি জানান, ইরান এখন যে কোনো দূরত্বে ক্ষেপণাস্ত্র তৈরি করবে, যতটা প্রয়োজন মনে করবে। এটাই সেই ঘোষণা যা গোটা অঞ্চলে নতুন উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে। খামেনি নিজেই 2200 কিলোমিটার রেঞ্জের সীমা বেঁধে দিয়েছিলেন, কিন্তু এখন সেই সীমা ইতিহাস। বিশ্লেষকদের ভাষায় এটি ইসরায়েলি হামলার সরাসরি প্রতিক্রিয়া এবং এক কৌশলগত পুনর্জন্ম। আরদেস্তানি স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা ক্ষেপণাস্ত্রের সীমা মানি না, এটি আমাদের সামরিক শক্তির হৃদয়। তিনি যোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন আর কোনো কূটনৈতিক বাঁধনে আবদ্ধ নয়। প্রয়োজনে তারা এমন দূরত্বে আঘাত হানবে যা আগে কখনো সম্ভব হয়নি। যদিও খামেনির দপ্তর থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবুও ইরানের রাজনৈতিক অঙ্গনে ঢেউ তুলেছে এই মন্তব্য। মার্কিন ও ইসরায়েলি নীতি নির্ধারকেরা উদ্বিগ্ন। তেহরানের এই সিদ্ধান্ত মানে ইরান এখন তার আঘাতের ছায়া ছড়িয়ে দিতে পারবে ভূমধ্য সাগর পর্যন্ত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরান বিরোধী হামলায় প্রতারিত করেছে। তার ভাষায়, ওরা প্রথমে আমেরিকাকে ঠেলে দিয়েছে আক্রমণে, এখন মিথ্যা ক্ষেপণাস্ত্র হুমকি তৈরি করছে। ওয়াশিংটনের দাবি ছিল ইরান যেন ক্ষেপণাস্ত্রের রেঞ্জ কমায়, কিন্তু তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান বলেছেন, এমন দাবি কোনো সম্মানিত ব্যক্তি মেনে নিতে পারে না। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কি এখনো আগের মতো শক্তিশালী? 2025 সালের জুনে ইসরায়েলি বিমান হামলায় দেশটির বহু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস হয়েছিল। তখন নিহত হয়েছিলেন বেশ কয়েকজন শীর্ষ IRGC কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী। নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ইরান থামেনি। দগ্ধ ধ্বংসস্তূপের ভেতর থেকেও তারা উঠে দাঁড়িয়েছে। তেহরান, ইস্পাহান, তাবরিজ ও হামাদানে ক্ষেপণাস্ত্র কারখানাগুলো এখন আবারও ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস এর স্যাটেলাইট বিশ্লেষণ বলছে, ইরান পুনর্গঠন করছে তার ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো, যদিও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র যেমন প্ল্যানেটারি মিক্সার এখনো অনুপস্থিত। তবুও প্রতিবেদনে বলা হয়েছে, এই যন্ত্র চীন থেকে সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে ইরান। ওয়াশিংটন ও তেল আবিব যখন ইরানের দুর্বলতা নিয়ে গর্ব করছে, তেহরান তখন নীরবে পুনর্গঠনের পথে হাঁটছে। এক ইরানি সামরিক বিশ্লেষক বলেন, ইসরায়েল ভেবেছিল তারা আমাদের থামিয়েছে, বাস্তবে তারা শুধু আমাদের আরো শক্তিশালী করেছে। এই ঘোষণার মধ্যেই বার্তা স্পষ্ট, ইরান যুদ্ধ চায় না, কিন্তু সীমা মানতেও রাজি নয়। খামেনি হয়তো তার নিজের নিয়ম ভেঙেছেন, কিন্তু সেই ভাঙন থেকেই শুরু হয়েছে নতুন অধ্যায়। এক এমন অধ্যায় যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র আকাশে শুধু আগুন নয়, প্রতিরোধের প্রতীক। ইসরায়েল ইরানের সঙ্গে নতুন যুদ্ধ চায় না, রাশিয়ার মাধ্যমে এসেছে নেতানিয়াহুর বার্তা। এক নাটকীয় কূটনৈতিক ঘটনার মধ্যে ইরানের জ্যেষ্ঠ কূটনৈতিক আব্বাস আরাকচি জানিয়েছেন, রাশিয়ার মাধ্যমে তেহরান একটি গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছে। বার্তাটি এসেছিল স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল ইরানের সঙ্গে নতুন করে আর কোনো যুদ্ধ চায় না। এই তথ্য প্রকাশ করেছেন আরাকচি নিজেই ইরানের সরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে। তিনি বলেন, আমরা বর্তমানে প্রমাণ ও নথি সংগ্রহ করছি। এই অনুরোধটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছিল। মিস্টার উইটকফ নামের এক মার্কিন প্রতিনিধি জানিয়েছিলেন, তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু ইরান স্পষ্ট শর্ত দিয়েছে। আরাকচির ভাষায়, আমরা অতীতের মতোই চাই আলোচনায় 3টি ইউরোপীয় দেশও অংশ নিক। পাশাপাশি প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে মিস্টার ইয়োস্কিকেও টেবিলে থাকতে হবে। তেহরান জানিয়েছে তারা আলোচনায় আগ্রহী, কিন্তু তাদের সার্বভৌম মর্যাদার প্রশ্নে কোনো ছাড় দেবে না। আরাকচি বলেন, 3 দিন আগে নেতানিয়াহু ও পুতিনের মধ্যে ফোন আলাপ হয়েছিল। পরদিন সকালে রাশিয়া আমাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। সেখানে জানানো হয়, নেতানিয়াহু ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধে জড়াতে চান না, নতুন সংঘাতেরও পক্ষপাতী নন। রাশিয়া এই বার্তাটি তেহরানকে জানায় এবং পরে পুতিন নিজেই তা প্রকাশ্যে ঘোষণা করেন। পুতিন বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের আস্থাভিত্তিক যোগাযোগ অব্যাহত রেখেছি। ইসরায়েলের নেতারা আমাদের জানিয়েছেন যে তারা তেহরানের কাছে একটি বার্তা পাঠাতে চান, আর সেটি হলো তারা ইরানের সঙ্গে উত্তেজনা আরো হ্রাস করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে আর কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নন। ইসরায়েলি নেতারা আমাদের অনুরোধ করেছেন আমরা যেন আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দিই।
আরাকচির মতে এটি ইরান রাশিয়া সম্পর্কের গভীর আস্থার প্রতিফলন। দুই দেশ এখন এমন এক চুক্তিতে স্বাক্ষর করেছে যা তাদের দীর্ঘমেয়াদী সম্পর্ককে আরও স্থায়ী করবে। ইরান বলছে রাশিয়া ও চীনের সঙ্গে তাদের সম্পর্ক এখন কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। মার্কিন নিষেধাজ্ঞা, পশ্চিমা চাপ কিছুই তেহরানের আত্মবিশ্বাস নষ্ট করতে পারেনি। আমরা আত্মনির্ভর, বিশ্ব জানুক ইরান আর আগের ইরান নয়, বলেন আরাকচি। তিনি আরো বলেন, আমাদের পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ঐতিহাসিকভাবে দৃঢ়। আফগানিস্তানে নতুন সরকার এলেও আমরা সংলাপ চালিয়ে যাচ্ছি। আরাকচি জানান, তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, যেখানে উভয় দেশ সম্মত হয়েছে যে সীমান্ত সংঘাত বন্ধের সংযমী একমাত্র পথ। তার ভাষায়, ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে স্থিতিশীলতা মানে গোটা অঞ্চলের স্থিতিশীলতা। তিনি আরো যোগ করেন, আমরা চাই আফগান বিষয়ে আমাদের দুই দেশের বিশেষ প্রতিনিধিরা একে অপরের সঙ্গে মতবিনিময় করুক। আল্লাহর ইচ্ছায় আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাব। এভাবেই যেখানে বিশ্ব জুড়ে যুদ্ধের গন্ধ ভেসে আসছে, সেখানে তেহরানের কূটনৈতিক মঞ্চ থেকে ভেসে এলো এক ভিন্ন বার্তা। ইরান ভয় দেখায় না, বরং ভারসাম্য রক্ষা করে। রাশিয়ার কণ্ঠে প্রতিধ্বনিত হলো সেই বাস্তবতা। ইসরায়েল জানে ইরানের সঙ্গে যুদ্ধ মানে আগুনে ঝাঁপ দেয়া। দক্ষিণ গাজায় হামাসের শক্তির প্রদর্শন, বন্দি বিনিময়ের মধ্যেও বজ্র গর্জন, অস্ত্র হাতে। গাজা উপত্যকার আকাশে যুদ্ধবিরতির নরম আলো, কিন্তু সেই শান্তির ভেতরেই বাজছে শক্তির সুর। দক্ষিণ গাজার খান ইউনিসে রাস্তায় রাস্তায় হামাস যোদ্ধাদের কুচকাওয়াজ, হাতে রাইফেল, মুখে মুখোশ, চোখে আগুন। বন্দি বিনিময়ের মধ্যেও তারা জানিয়ে দিল, আমরা অস্ত্র ছাড়ব না, কারণ এই অস্ত্রই আমাদের মর্যাদা, এই অস্ত্রই আমাদের বেঁচে থাকা। এই দৃশ্য যেন এক নাটকীয় বার্তা, শুধু ইসরায়েলের জন্য নয়, বরং ট্রাম্পের জন্য। তিনি যে শান্তি পরিকল্পনার প্রথম ধাপের কথা বলেছিলেন, তার অংশ হিসেবেই বন্দি বিনিময়। কিন্তু বাস্তবের মঞ্চে হামাস সেই পরিকল্পনাকে নিজের নিয়মে সাজিয়ে নিল। বন্দি বিনিময় অনুষ্ঠান শুরু হয়েছিল খান ইউনিসে, যেখানে সশস্ত্র হামাস যোদ্ধারা অবস্থান নিয়েছিল রাস্তায়। একদিকে লাল রঙের রেড ক্রসের যানবাহন, অন্যদিকে সবুজ পতাকায় মোড়ানো যোদ্ধাদের কুচকাওয়াজ, যেন শান্তি আর শক্তির এক অদ্ভুত সহাবস্থান। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি 7 জন বন্দীকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে তুলে দেয়, যদিও তাদের শারীরিক অবস্থার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। টেলিভিশনে বন্দীদের হস্তান্তরের খবর প্রচার হতেই ইসরায়েল জুড়ে হাজারো মানুষ রাস্তা ও প্রেক্ষাগৃহে আনন্দে ফেটে পড়ে। এটি শুধু একটি বন্দি বিনিময় নয়, এটি হামাসের এক রাজনৈতিক বার্তা। যুদ্ধবিরতির মাঝেও তারা দেখেছে তাদের সংগঠন ভাঙেনি, তাদের মনোবল দমেনি। ইসরায়েল কিংবা আমেরিকার আহ্বানে তারা অস্ত্র ত্যাগে রাজি নয়, বরং তারা জানিয়েছে, আমরা প্রশাসনের দায়িত্ব ছাড়তে পারি, কিন্তু প্রতিরোধের দায়িত্ব কখনো নয়। এই পুরো অভিযান এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণের কেন্দ্রে। বিশ্বের গণমাধ্যম বলছে, গাজার অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ভবিষ্যতের শান্তি প্রক্রিয়াকে প্রভাবিত করবে। খান ইউনিসের কুচকাওয়াজ যেন এক নিঃশব্দ ঘোষণা, গাজা এখনো বেঁচে আছে এবং গাজার রক্ষাকারীরা এখনো প্রস্তুত। হামাস জানিয়েছে তাদের লক্ষ্য হলো গাজায় নিরাপত্তা শূন্যতা ও লুটপাট ঠেকানো আর অরাজকতা বন্ধ করা। এয়ারফোর্স ওয়ানে থাকাকালে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে জানান, হামাস নিজেদের পুলিশ হিসেবে প্রতিষ্ঠিত করছে আর প্রতিদ্বন্দ্বীদের গুলি করছে বলে খবর আসছে। এর জবাবে ট্রাম্প বলেন, তারা সমস্যাগুলো থামাতে চায়, তারা এই ব্যাপারে খোলাখুলিভাবে কথা বলেছে আর আমরা একটি সময়কালের জন্য তাদের অনুমোদন দিয়েছি। ট্রাম্প আরো বলেছেন, প্রায় 20 লাখ মানুষ ধ্বংস করে দেওয়া ভবনগুলোতে ফিরে যাচ্ছে, সেখানে অনেক খারাপ কিছু হতে পারে, তাই আমরা চাই এটা হোক, আমরা চাই এটা নিরাপদ হোক। আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে, তবে নিশ্চিত কে জানে। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনীগুলো ছিটমহলটিতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। প্রতিরোধ বাহিনীর আওতার বাইরে কেউ কোনো সশস্ত্র তৎপরতা চালালে তা দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে বলে সতর্ক করেছে তারা। যুদ্ধবিরতিতে গাজায় ফের শক্ত হাতে নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস। যুদ্ধবিরতির পর গাজায় যেন নতুন এক অধ্যায় শুরু হয়েছে। ধ্বংসস্তূপের ভেতর রক্তে মিশে আছে নিয়ন্ত্রণের লড়াই, আর সেই শূন্যতার মাঝে আবার মাথা তুলেছে হামাস। নিজের পতাকা উঁচু করে ঘোষণা করছে, গাজা এখনো আমাদের। গাজার রাস্তায় দেখা গেছে মুখোশধারী সশস্ত্র হামাস গোষ্ঠীদের টহল। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর দখলমুক্ত উত্তর গাজার কয়েকটি এলাকায় হামাসের নিয়ন্ত্রণ ফের প্রতিষ্ঠিত হচ্ছে। বাজারে, রাস্তায়, ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে, সর্বত্রই তারা ফিরিয়ে আনছে সেই পুরনো কর্তৃত্বের আবহ।
যুদ্ধবিরতির কয়েকদিন পরেই হামাস শুরু করেছে সহযোগীদের শিকার অভিযান। তাদের দাবি, গাজায় ইসরায়েলের হয়ে কাজ করা বিশ্বাসঘাতকদের খুঁজে বের করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই কঠোর পদক্ষেপের পেছনে রয়েছে স্পষ্ট বার্তা, গাজার নিয়ন্ত্রণ কোনো বিদেশি বা প্রতিদ্বন্দ্বী দলের হাতে যাবে না। আশরাক আল আওসাত জানিয়েছে, জাবালিয়া এবং আশপাশের শিবিরগুলোয় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং সামরিক গোয়েন্দা ইউনিট পুরোপুরি মোতায়েন রয়েছে। তারা এখন শুধু টহল নয়, তথ্য সংগ্রহ ও অভিযান চালাচ্ছে। কিন্তু এই দৃশ্যপটের ভেতরেও লুকিয়ে আছে নাটকীয় মোড়। দক্ষিণ গাজায় কিছু স্থানীয় গোষ্ঠী হামাসের এই পুনর্গঠনের বিরোধিতা শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই গোষ্ঠীগুলোর পেছনে ইসরায়েলের প্রত্যক্ষ সহায়তা রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবুও হামাস পিছু হটেনি, বরং একে একে প্রতিটি চ্যালেঞ্জকে তারা পরিণত করছে শক্তিতে। হামাসের মুখপাত্র জানিয়েছেন, আমরা বেসামরিক প্রশাসনের দায়িত্ব অন্যদের দিতে প্রস্তুত, কিন্তু আমাদের অস্ত্র কখনো জমা দেব না। এই বক্তব্যে স্পষ্ট হয়ে যায়, হামাসের জন্য অস্ত্র শুধু প্রতিরক্ষা নয়, অস্তিত্বের প্রতীক। বন্দি বিনিময়ের সময় গাজার রাস্তায় হামাসের বিশাল সামরিক কুচকাওয়াজে সেই অস্তিত্ব যেন আরো স্পষ্ট হয়েছে। কালো পতাকা, মুখোশধারী যোদ্ধা আর স্লোগানে গর্জে উঠেছে গাজা, যেন বার্তা দিয়েছে, আমরা এখনো আছি এবং শক্তিশালী। তবে ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলো এটিকে দেখছে ভিন্ন চোখে। তারা আশঙ্কা করছে, এই পুনর্গঠন ভবিষ্যতের আরো সংঘর্ষের পূর্বাভাস হতে পারে। তবুও বাস্তবতা একটাই, গাজায় এখন হামাস ফিরে এসেছে। ধ্বংসের মাঝে তারা গড়ছে নতুন শৃঙ্খলা, নতুন বাস্তবতা। শত্রু ভাবছিল তারা ভেঙে পড়বে, কিন্তু হামাস ফিরেছে আরো দৃঢ়, আরো নিয়ন্ত্রিত, আরো শক্ত হাতে। গাজার মাটিতে যুদ্ধ থেমেছে হয়তো, কিন্তু শক্তির লড়াই চলছে এখনো। হামাস জানিয়েছে, তাদের লক্ষ্য হলো গাজায় নিরাপত্তা শূন্যতা ও লুটপাট ঠেকানো আর অরাজকতা বন্ধ করা। ফিলিস্তিনি ছিটমহল গাজায় হামাস যে নিরাপত্তা অভিযান পরিচালনা করছে, তার জন্য তাদের একটি সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। গাজা যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প যে পরিকল্পনা হাজির করেছেন, তাতে সম্মতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল ও হামাস। ট্রাম্পের এই পরিকল্পনার প্রস্তাব অনুযায়ী গাজা যুদ্ধ শেষ করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে এবং গাজার শাসন ক্ষমতা থেকে তাদের সরে যেতে হবে। যুদ্ধবিরতির পর গাজা ছাড়ল হামাস, কিন্তু তাদের ছায়া এখনো পুরো উপত্যকা জুড়ে। মধ্যপ্রাচ্যে এক নাটকীয় মোড়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হতেই হামাস ঘোষণা দিয়েছে, তারা আর গাজার শাসনে থাকবে না। এই সিদ্ধান্ত যেন যুদ্ধোত্তর গাজায় নতুন এক অধ্যায়ের সূচনা। কিন্তু প্রশ্ন এখন একটাই, হামাস কি সত্যিই সরে যাচ্ছে, নাকি এটি এক কৌশলগত নীরবতা? এএফপি জানিয়েছে, হামাসের এক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন, গাজার যুদ্ধোত্তর প্রশাসনে তারা অংশ নেবে না। তার ভাষায়, এটি আমাদের জন্য একটি সমাপ্ত অধ্যায়। তবে সেই একই কণ্ঠে উচ্চারিত হয়েছে দৃঢ় বাক্য, হামাস এখনো ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ ক্ষমতার চেয়ার ছাড়লেও প্রভাবের রাজনীতি ছাড়ছে না তারা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পরই হামাস প্রকাশ করেছে একগুচ্ছ ছবি। অস্ত্রধারী সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলি সেনা যেসব এলাকা থেকে সরে গেছে, সেখানে প্রায় 7,000 নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে হামাস। তাদের দায়িত্ব গাজার আইন শৃঙ্খলা রক্ষা করা এবং ইসরায়েলি সহযোগীদের খুঁজে বের করা। যুদ্ধবিরতির পর হামাসের প্রথম প্রকাশ্য শক্তি প্রদর্শন যেন এক নীরব বার্তা, আমরা সরকার চালাবো না, কিন্তু নিয়ন্ত্রণ আমাদের হাতে। এখন প্রশ্ন, হামাস কেন হঠাৎ গাজার প্রশাসন ছেড়ে দিল? যুদ্ধের ক্লান্তিতে ভাঙা গাজাকে পুনর্গঠন করা এখন এক ভয়াবহ চ্যালেঞ্জ। অনেক বিশ্লেষক মনে করছেন, হামাস হয়তো আপাতত পিছু হটে নিজের শক্তি পুনর্গঠনের কৌশল নিচ্ছে। তারা প্রশাসনিক দায় নয়, বরং প্রতিরোধের আগুন জিইয়ে রাখার দায়িত্ব নিতে চায়। কারণ হামাস জানে, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু প্রতিরোধী চিরন্তন। গাজার রাস্তায় আজ তাই এক অদ্ভুত নীরবতা। উপত্যকার আকাশে থেমে গেছে বোমার শব্দ, কিন্তু বাতাসে এখনো ভাসছে সেই চিরচেরা হুঁশিয়ারি, হামাস হারায়নি, শুধু অপেক্ষা করছে। বিশ্ব তাকিয়ে আছে এই ছোট্ট উপত্যকার দিকে, যেখানে যুদ্ধবিরতির নিচে এখনো জ্বলছে প্রতিরোধের আগুন। গাজা হয়তো শান্ত, কিন্তু তার হৃদয়ে এখনো ধ্বনিত হচ্ছে এক বাক্য, আমরা ফিরে আসব। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেয়া এবং যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা ফিলিস্তিনের ঐক্য সরকারের হাতে ছেড়ে দিতে রাজি। তবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না। এনবিসি নিউজকে একথা জানিয়েছে হামাসের ঊর্ধ্বতন এক রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম। তিনি বলেন, আমরা শাসন ক্ষমতা থেকে সরে যেতে এবং গাজার শাসন পরিচালনা একটি বোর্ড, সরকার বা কমিটির হাতে তুলে দিতে প্রস্তুত। ওদিকে হামাসের মুখপাত্র লতিফ আর কানুয়া আরব নিউজকে বলেছেন, গাজা প্রশাসন দেখভাল করার জন্য একটি কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবে হামাসের আপত্তি নেই, তবে ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে হামাস।
এর আগে হামাসের নেতারা যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিভক্ত ছিল, কিন্তু এখন হামাসের শীর্ষ সদস্যরা নিরস্ত্রীকরণ প্রশ্নে বিভক্ত বলেই মনে হচ্ছে। হামাস বলেছে তাদের 40,000 কর্মচারী গাজার সরকারি গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নিরাপত্তা বিভাগে কাজ করে। রাশিয়ার পর এবার ইরানের ঘোষণা, ভেনেজুয়েলার যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামছে তেহরান। যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার হুঁশিয়ারিতে কাঁপছে, ঠিক তখনই তেহরান দিল এক নতুন বার্তা, আমরা ভেনেজুয়েলার জনগণ ও সরকারের পাশে আছি, সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, জানালো ইরান। এটাই সেই মুহূর্ত যখন যুক্তরাষ্ট্র বুঝে গেল তাদের পশ্চিমা শক্তির সামনে আবারও দাঁড়িয়ে গেছে এক জোট, যার নাম রাশিয়া ও ইরান। ঘটনা শুরু লাতিন আমেরিকায়। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার কয়েকটি নৌকা বোমা হামলায় ধ্বংস করেছে। ওয়াশিংটন দাবি করেছে সেগুলো মাদক বহন করছিল, কিন্তু কারাকাস বলছে ওই হামলায় নিহত হয়েছে 20 জনেরও বেশি সাধারণ মানুষ। এতে ক্ষোভে ফেটে পড়েছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুধু উস্কানিমূলকই নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, এই বেপরোয়া কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতি হবে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভেনেজুয়েলার সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে যেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকানো যায়। তেহরান বলছে এটি শুধু একই দেশের ব্যাপার নয়, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই, আর সেই লড়াইয়ে ইরান কখনো পিছিয়ে থাকে না। এরপরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুরু হয় তীব্র বিতর্ক। রাশিয়া যুক্তরাষ্ট্রের অভিযানে তীব্র সমালোচনা করে, আর ইরানের বিবৃতি গর্জে ওঠে, লাতিন আমেরিকায় যুদ্ধের আগুন জ্বালাচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটনের যুক্তি, তারা মাদক কার্টেল দমনে অভিযান চালাচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প মাদক বিরোধী যুদ্ধে পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করছেন, তবে এই ব্যাখ্যায় কেউ সন্তুষ্ট নয়। ভেনেজুয়েলার প্রতিনিধি জাতিসংঘে অভিযোগ তোলেন, যুক্তরাষ্ট্র আমাদের উপকূলের কয়েক কিলোমিটার দূরে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও 10,000 সৈন্য মোতায়েন করেছে। এটা মাদক বিরোধী অভিযান নয়, এটা আক্রমণের প্রস্তুতি। তার কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক ঐতিহাসিক সতর্কবার্তা, যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে, ভেনেজুয়েলা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। আমরা ছোট দেশ, কিন্তু কখনোই পরাজিত হব না। আমরা একসময় ছিলাম সাম্রাজ্যের কবরস্থান, প্রয়োজনে আবারও হব। এই ঘোষণা যেন ইরানের আত্মাকে জাগিয়ে তুলল, কারণ এই ভাষা ইরানের পরিচিত, প্রতিরোধ, আত্মমর্যাদা ও স্বাধীনতার ভাষা। তেহরান বলছে যেখানে অন্যায়ের আগুন জ্বলে, সেখানে ইরানের অবস্থান সবসময় নির্যাতিতের পাশে। এদিকে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্স 200 নামের বিশাল সামরিক মহড়া শুরু করেছে। লক্ষ্য দেশের তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রস্তুতি নেওয়া। আর সেই মহড়ায় ইরানের সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র দুনিয়ার তেল বাজারে একচেটিয়া আধিপত্য স্থাপন করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া যেমন সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে ঠেকাচ্ছে, তেমনি ইরান এখন লাতিন আমেরিকায় নতুন ভূমিকায়। একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে ক্যারিবিয়ান সাগর, উভয় প্রান্তে এখন তেহরানের ছায়া। দুনিয়া তাকিয়ে আছে, ইরান একাই দাঁড়িয়েছে অদম্য ভঙ্গিতে, যেন ইতিহাসের ভাষায় ঘোষণা দিচ্ছে, যেখানেই সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেখানেই ইরানের প্রতিরোধ। ইসরায়েলের বহুমুখী যুদ্ধে কিভাবে ইয়েমেনের বিদ্রোহীরা হলো আঞ্চলিক শক্তি। গাজায় যখন যুদ্ধবিরতির নরম আলো জ্বলছে, তখন মধ্যপ্রাচ্যের আকাশে আরেকটি নীরব পরিবর্তন ঘটেছে। ইয়েমেনের হুথি যোদ্ধারা, যারা 2 বছর ধরে ইসরায়েল ও তার মিত্র জাহাজের ওপর অবিচল হামলা চালিয়েছিল, হঠাৎই থেমে গেছে। কিন্তু থেমে গিয়েও তারা এখন আলোচনার কেন্দ্রে, কারণ এই থেমে যাওয়া মানে পরাজয় নয়, বরং শক্তির প্রকাশ। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি তার যোদ্ধাদের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি মানবে, ততক্ষণ আমরাও থামব। এক সৌদি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে নয়, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি থেকেই এসেছে। এটাই হুথিদের শক্তির প্রকাশ, তারা আলোচনা ছাড়াই নিজেদের নিয়ম তৈরি করে। ইসরায়েল ও হামাসের যুদ্ধ যখন মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিচ্ছিল, তখন হুথিরা নিঃশব্দে কিন্তু কার্যকরভাবে নিজেদের অবস্থান বদলে নিচ্ছিল। একসময়ের বিদ্রোহী গোষ্ঠী আজ এক গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। কিংস কলেজ লন্ডনের প্রতিরক্ষা বিশ্লেষক আন্দ্রেয়াস গুরিক বলেন, মাত্র 2 বছরে হুথিরা এক অরাষ্ট্রীয় শক্তি হিসেবে অসাধারণ সামরিক সক্ষমতা দেখিয়েছে। লোহিত সাগরে তাদের আক্রমণ বিশ্ব বাণিজ্যকে কাঁপিয়ে দিয়েছে। ইউরোপ থেকে এশিয়াগামী জাহাজগুলোকে বাধ্য করেছে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে, ফলে সামুদ্রিক বাণিজ্য 70% পর্যন্ত কমে গেছে।
ইসরায়েলি প্রতিশোধের মধ্যেও হুথিরা একের পর এক আঘাত হেনেছে। দক্ষিণ ইসরায়েলের র্যামন বিমানবন্দর থেকে শুরু করে ইলাতের হোটেল, তাদের মিসাইল হামলা বারবার ইসরায়েলি প্রতিরক্ষাকে অচল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইয়েমেনে হামলা চালায় তখনও হুথিরা থামেনি, বরং পাল্টা আক্রমণে বাধ্য করেছে আমেরিকাকে পিছু হটতে। লেবাননের বিশ্লেষক আলী রিজক বলেন, হুথিরা আমেরিকাকে ইসরায়েল থেকে আলাদা হতে বাধ্য করেছে। এটা ছোট কিছু নয়। আমেরিকা $1 বিলিয়ন বেশি খরচ করেও ইয়েমেনের আকাশে শ্রেষ্ঠত্ব দেখাতে ব্যর্থ হয়েছে। হুথিদের শক্তি শুধু অস্ত্রে নয়, সংগঠনে। গ্রিক বলেন, তারা একটি নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক, উপজাতি, ধর্মীয়, নিরাপত্তা ও বাণিজ্যিক শক্তির সমন্বয়। একজন নেতা নিহত হলেও গোষ্ঠীটি থেমে যায় না। এই কাঠামোই তাদের অদম্য করে তুলেছে। ইসরায়েলের তুলনায় হুথিরা ভৌগোলিকভাবেও সুবিধাজনক অবস্থানে। লেবাননের মতো সীমান্তে নয়, দূরত্ব তাদের রক্ষা দেয়। ফলে তারা তুলনামূলকভাবে কম ঝুঁকিতে থেকেও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে পারে। হুথিদের এই লড়াই শুধু সামরিক নয়, এটি একটি আখ্যানমূলক বিজয়। ইয়েমেন বিশেষজ্ঞ আরওয়া মুগদাদ বলেন, লোহিত সাগরে হুথিদের হস্তক্ষেপ তাদের অভ্যন্তরীণ বৈধতা বাড়িয়েছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। আরব বিশ্বের নীরবতার মাঝে তারা যেন একমাত্র কণ্ঠ, যারা গাজার জন্য অস্ত্র তুলে নিয়েছিল। একসময় যাদের বলা হতো ইরান সমর্থিত বিদ্রোহী, আজ তারা প্রতিরোধ অক্ষের কেন্দ্রীয় শক্তি। গ্রিগের ভাষায়, তারা একমাত্র আরব শক্তি যারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে। জাতিসংঘের তথ্য বলছে, 2022 সালে হুথি যোদ্ধার সংখ্যা ছিল 2,20,000, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 3,50,000-এ। গাজার যুদ্ধ হুথিদের জন্য এক পতাকা তৈরি করেছে, যার চারপাশে জনগণ একত্র হয়েছে। যদিও শাসন ব্যবস্থা দুর্বল, তবুও সমর্থন বেড়েছে। গাজার সাথে আরবদের বিশ্বাসঘাতকতা। গোপনে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে 6 আরব রাষ্ট্র। প্রকাশ্যে ইসরায়েলকে নিন্দা করলেও পর্দার আড়ালে আরব দেশগুলোর একটি দল নাকি ইসরায়েলের সঙ্গে কাজ করছে, এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ওয়াশিংটন পোস্ট। 11 অক্টোবর প্রকাশিত মার্কিন এই প্রতিবেদনে ফাঁস হওয়া সরকারি নথির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গাজার যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 6 আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে একটি গোপন সামরিক জোটে অংশ নিয়েছে। পর্দার আড়ালে গোপন জোট। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান ও বাহরাইন, এই 6 আরব রাষ্ট্রই নাকি সেই নেটওয়ার্কের সদস্য। তাদের সামরিক কর্মকর্তারা নিয়মিতভাবে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, তাও আবার যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেই। প্রতিবেদনটি আরও জানায়, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল রিজিওনাল সিকিউরিটি কনস্ট্রাক্ট বা আঞ্চলিক নিরাপত্তা নির্মাণ। এটি পরিচালনা করেছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। কিন্তু প্রশ্ন হলো, এই জোট কাদের বিরুদ্ধে? গাজার মানুষদের রক্ষার জন্য নয়, বরং ইরান ও তার মিত্রদের মোকাবিলার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল এই জোট। গোপন সামরিক প্রশিক্ষণ। ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, 2022 সাল থেকেই মার্কিন ঘাঁটিতে ইসরায়েলি ও আরব কর্মকর্তাদের গোপন বৈঠক হচ্ছিল। সেখানে তাদের যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং টানেল যুদ্ধের মতো প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে। এমনকি সৌদি ও কাতারের কর্মকর্তারাও নাকি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর গতিবিধি নিয়ে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছেন। আরও চমকপ্রদ তথ্য, মার্কিন রেকর্ডে নিশ্চিত করা হয়েছে যে আরব ও ইসরায়েলি সেনাদের একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল হামাসের টানেল যুদ্ধ কৌশল শনাক্ত করতে। প্রকাশ্যে বিরোধ, গোপনে সমর্থন। সবচেয়ে বড় টুইস্ট, এই সহযোগিতা চললেও ইসরায়েল 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এরপর মার্কিন প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাধ্য করে কাতারের কাছে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন হামলা না করার প্রতিশ্রুতি দিতে। তবু সম্পর্ক ছিন্ন হয়নি, বরং ফাঁস হওয়া তথ্য বলছে, 2024 সালের শুরুতেই কাতারের আল উদিদ বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হয় আরও একটি গোপন বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রতিনিধিরা। তারা মার্কিন সামরিক চ্যানেলের মাধ্যমে প্রবেশ করেন, যাতে প্রকাশ না পায় এই গোপন উপস্থিতি। ইরানকে কেন্দ্র করেই জোট। নথিতে আরো বলা হয়েছে, এই আরব ইসরায়েলি জোটের মূল লক্ষ্য ছিল ইরান ও তার প্রভাবশালী মিত্রদের মোকাবিলা করা। গাজা নয়, বরং ইরানের বিরুদ্ধে শক্তি গঠনের দিকেই তাদের মনোযোগ ছিল। এমনকি এই জোট ইরান ও তার সহযোগী মিলিশিয়াদের অশুভ অক্ষ বা এক্সিস অফ ইভিল বলে অভিহিত করেছে। আরব বিশ্বের কিছু সেনা ঘাঁটিতে নাকি এক ভিন্ন সুর বাজছে ইসরায়েলের সঙ্গে গোপন সহযোগিতার। এই প্রকাশ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। এই প্রকাশ প্রশ্ন তুলছে, আরব ঐক্যের মুখোশের আড়ালে কি আসলেই লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা?